যখন মানি এন্টার করবে আপনার লাইফে, আপনার তখন এই একাডেমিক ব্যাপার স্যাপারগুলো আপনার কাছে অতটা মিনিংফুল লাগে না। আমি তোমাকে ভ্যালু দিচ্ছি, আমি তোমাকে কাজের তথ্য দিচ্ছি, তুমি তার বিনিময়ে হচ্ছে ভিউ দিচ্ছ আমাকে। কন্টেন্ট ক্রিয়েটর মানে যে তুই তো ভাত পাবি না খাইতে, এমন ব্যাপারটা ছিল। এখন ইটের ব্যবসা করতে চাচ্ছেন? ফেভারিট ব্যাটম্যান। Well, that's interesting. হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে থাউজেন্ড ফিক্স প্রেজেন্স টেক শোতে। আমি নীলহুরে জাহান আছি, আর এই টেক শোতে আমরা কথা বলবো দেশ সেরা কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে। তাদের মধ্যে একজন আজকে আমার সঙ্গে আছেন, আশিকুর রহমান তুষার। কি নামটা শুনে খুব একটা পরিচিত লাগছে না তো? যদি বলি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি, এই যে মোটামুটি সবাই বুঝে গেছেন। ইয়েস, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি এর কো-ফাউন্ডার ওনার আজকে আমার সঙ্গে আছেন। হ্যালো তুষার। হ্যালো, কেমন আছেন? ভালো, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই যে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, আমি যতবারই আপনাদের পেজটা দেখি বা ভিডিওগুলো দেখি, আমার সবসময় একটা জিনিসই মনে হয় যে আপনারা কি ভেবে এই টোটো কোম্পানি নামটাকেই বেছে নিয়েছেন। নামটার পেছনের স্টোরিটা কি বলেন তো? সবচেয়ে কমন কোশ্চেন মোটামুটি মনে হয় আমরা এটাই বেশি ফেস করি। টোটো কোম্পানি মানে হচ্ছে আমাদের ছোটবেলা একটা ব্যাপার ছিল না, যে পোলাপান যেগুলো কাজ কাম কিছু করে না, টোটো কোম্পানির ম্যানেজার মানে ঘুরে ঘুরে বেড়ায়। সো আমরা এরকম ঘুরে ঘুরে বেরিয়ে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো শুরু করছিলাম। সো যখন আমরা শুরু করছি ব্যাক ইন 2013 and 14, সো ওই টাইম থেকে এই যে মানে স্কুল স্টুডেন্ট ছিলাম, সো এরকম ঘুরে ঘুরে হচ্ছে আমরা শুট করতাম, ঘুরে ঘুরে হচ্ছে আমাদের কাজ কামগুলো চলতো। সো এই ওখান থেকেই টোটো কোম্পানি ব্যাপারটা আসে। টোটো কোম্পানি ম্যানেজার আমরা প্রত্যেকে। কয়জন ছিলেন এই যে তখন শুরুতে এটিসি টিম ধরেন 6 জনের মতো ছিল। আমি একদম স্টার্টিং এ ছিলাম না, আমি একটু লেটার জয়েন করা। 6 জনের মতো ছিল। দেন হচ্ছে তখন ছিল অ্যাজ এ গ্রুপ, ফেসবুক গ্রুপ হিসেবে। দেন চ্যানেলে কনভার্ট হলো আরো পরে। ওই সময় তো এগুলোর কোনো মানে স্ট্রাকচারাল রূপ ছিল না। ওটা সালটা যখন আপনি বলেছেন যে যাত্রাটা কখন শুরু, 2012-13, মানে তখন তো আসলে অনেকে ঠিকমতো ইন্টারনেটের সাথে অনেক বেশি হ্যাবিচুয়েটেড ছিল না। আপনারা তখন কন্টেন্ট ক্রিয়েটই করছেন। তখন কি কন্টেন্ট ক্রিয়েশন এই টার্মটাও তো মনে হয় আসলে সেভাবে প্রচলিত ছিল? না, কখনোই তখন ছিল না। তখন মানে আমরা নিজেরাও জানতাম না কি করতেছি, আচ্ছা ভিডিও করতেছি, এই টাইপের একটা ব্যবসা চলতো তখন। সো এই আর অ্যান্ড্রয়েড জিনিসটা হচ্ছে অ্যাডিশন হইছে। অ্যান্ড্রয়েড কারণ হচ্ছে বাংলাদেশে যখন ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোনগুলো আসা শুরু হইলো, লোকাল কোম্পানিজগুলো যখন আনা শুরু করলো, মানুষের হাতে পৌঁছানো শুরু করেছে, তখন মানে অ্যাপলের যে আইফোন তো কিন্তু মানুষ তখন সাধ্যের বাইরে ছিল। হ্যাঁ, সো কার কাছে অ্যাপল আছে মানে হ্যাঁ লাখে হয়তো বা একটা চালাইতো কেউ, ঠিক আছে, খুবই রেয়ার। সো সাধারণ মানুষের জনমানুষের লাখ তো অ্যান্ড্রয়েড জিনিসটা নতুন আসছে, মানুষ বুঝতেছে না। সো আমরা অ্যান্ড্রয়েড নিয়ে কন্টেন্ট গুলো বানানো শুরু করছিলাম। সো এই জন্য অ্যান্ড্রয়েড টোটো। এটা কবে থেকে মানে চিন্তা করলেন যে আমরা জাস্ট এই মানে এটিসি গ্যাজেটস নিয়ে করব? জি, এটিসি শুরুটাই মোটামুটি এইভাবে যে দেখেন, একটা ছেলের যদি বাংলাদেশের মোস্ট কমন ছেলেদের যদি একটা লাইন আপ টানেন ওর লাইফ থেকে, শুরুতে শুরু হয় যে হচ্ছে খেলনা গাড়ির মোটর ভাঙা। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে একটু ছোট লাইট বানাবে, এলইডি লাইট দিয়ে, একটা ফ্যানের মোটরের মধ্যে হচ্ছে পাখা লাগাবে, একটু গুলি করবে, এটাও থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকে। সো এইগুলো দিয়ে হচ্ছে এই ইলেকট্রনিক্স এন্ড টেকের সাথে একটু কানেক্টিভিটি ফিল করে। এন্ড সেইখান থেকে যখন হচ্ছে একটু বয়সটা একটু বাড়ে, আমরা যখন ক্লাস 8-9 পৌঁছে গিয়েছি, তখন হচ্ছে মানে প্রত্যেকটা এলাকায় একটা পার্সন থাকে যাকে মানুষ রিলাই করে যে ভাই আমার ফোনটা লক হয়ে গেছে, আনলক করে দাও, আমার সিমে কত ব্যালেন্স আছে আমি বুঝতাছি না, মুরব্বিরা যেটা এসে বলে, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দাও, হ্যাঁ একটা আইডি খুলে দাও, ঠিক আছে। সো এই পার্সন প্রতি এলাকায় একটা থাকে। সো আমাদের প্রত্যেকের মহল্লায় আমরা ছিলাম এই পার্সন। কোন মহল্লা সেটা? আমি মিরপুর 2 এর, আমার পার্টনাররা মিরপুর 1 এর আছে, পাইকপাড়া আছে। কয়জন পার্টনার আপনারা? আমরা এখন কারেন্টলি আছি 3 জন। এখন কারেন্টলি 3 জন। কিন্তু টিমটা তো আরো বড়। আমি যতটুকু টিম আলহামদুলিল্লাহ এখন 20 জনের উপরে আছে টিম। আমাদের আর বেশ কিছুটা উইং আছে, সেটা কথা বলতে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে 20 জনের মতো টিম নিয়ে কি মিরপুরে আপনাদের হেড অফিস? হ্যাঁ, মিরপুরে টোটো কোম্পানির হেডকোয়ার্টার মিরপুরেই। আমাদের উইং যেটা উইং সেটা হচ্ছে বিজনেস উইং, সিস্টার কনসার্নের কথা বলতেছি আর কি। একই জায়গাতে অপারেশন চলে, একই জায়গা থেকে। যেমন আমাদের এটিসির টিমে মূল টিমে কাজ করে 10 জনের মতো। আমাদের আবার একটা প্রোডাকশন মিডিয়ার কাইন্ড অফ আছে, যেটা আমরা বিভিন্ন এসএমইর জন্য মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন করে দিই। সো ওইটার টিমে আছে 5 জন। কাজের পাশাপাশি অন্যদের কাজগুলো করে অন্যদের কাজও, এটা হচ্ছে বিজনেস এন্ড স্প্লিট হচ্ছে আর কি, ধরেন দুটো পাখার মতন এইরকম। সো এইভাবে চলতেছে। আর আমরা ওই যে শুরু করলাম যেটা, দেন হচ্ছে বাংলাদেশে অ্যান্ড্রয়েড আসলো। সো মানুষ এতদিন বাটন ফোনে বিভিন্ন প্রবলেম ফেস করতো, বুঝতো না। অ্যান্ড অ্যান্ড্রয়েড আইসা তো মানুষ কিছুই বুঝতেছিল না। বাট আমরা যেহেতু ইয়াং, অ্যান্ড যারা ইয়াং এখন আমার থেকে যারা ইয়াং আরো বেশি ইয়াঙ্গার, ওরা একটা জিনিস খুব ফাস্ট ক্যাচ করে। দেখবেন নতুন কিছু আসছে, ওরা ইমিডিয়েটলি বুঝে গেছে, আমাদের বুঝতে কিন্তু অনেক টাইম লাগতেছে। হ্যাঁ, সো তখন আমরা খুব ফাস্ট বুঝতাম, ফাস্ট লার্নার ছিলাম। আসছে আমরা ইন্টারনেটের টুকটাক ঘাটায় মাটায় আমরা বুঝে ফেলছি। সো আমরা ট্রাবল শুটিং করতাম, আমরা অ্যান্ড্রয়েড হেল্পলাইন টাইপের গ্রুপ খুঁজছিলাম। সেখান থেকে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, যেখানে মানুষের
ফোন কিভাবে চালাবে, ফোনে এই সমস্যা হচ্ছে, এই অপশনটা খুঁজে পাচ্ছে না, এইসব হেল্প করতাম মানুষকে ফেসবুকে। সো এইখান থেকে এই হেল্পটা যখন আমরা করতাম আমাদের একটা নলেজ তৈরি হয়ে গেছে। দেন আমরা দেখলাম যে ইন্টারন্যাশনালি যারা আছে দেশের বাইরে এটাকে তারা একটা ভিডিও আকারে আনতেছে। এখন নলেজে আমি যদি কেউ একটা ফেসবুক পোস্ট করছে, রাইট, সবকিছু যে হাউ টু ডু দ্যাট, এটা আপনি ইউটিউবে সার্চ দিলে একদম ভিডিও আকারে সেই প্রবলেমের সলিউশনটা দিচ্ছে। সো গ্র্যাজুয়ালি ওই যে যেটা বললেন যে ঘুরতে ঘুরতেই নিজেরা যেটা করতেন সেটাকে আস্তে আস্তে একটা বিজনেসের রূপ দেওয়া এবং সেটার একটা মার্কেট ধীরে ধীরে ক্রিয়েট হয়ে গেল। সেখানে আপনারাও মোটামুটি পায়োনিয়ার হিসেবেই আছেন, এরকমটাই বলা যায়। সো এখন যখন শুরু করেছিলেন আর এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন, পরিবর্তনটা তো অনেকই দেখতে পাচ্ছেন। এখন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা যখন শুরু করেছিলেন তখন তো অতটা ছিল না। সবচেয়ে বেশি কোন জায়গাটা এসেছে বা রিসেন্ট সংযোজনের কথা যদি বলি, এআই এসছে, সো আপনাদের কাজে সেটা কতটা হেল্প করছে? আমি যদি এই জায়গায় ডিসকাসিং এর টোনে বলি তাহলে যখন শুরু করেছি তখন তো এটা মানে কাজ হিসেবে কিছু ছিল না। আমরা একদম ফার্স্ট জেনারেশনের, সালমান ভাই, শামীম হোসেন সরকার, ম্যাঙ্গো স্কোয়াড, মানে ওই টাইম ভাই ব্রাদার্স, ওই টাইমের আমরা একদম খুবই হাতে গোনা কয়েকজন ছিলেন। তখন কিন্তু ইউটিউবিং বলতে মানুষ বুঝতো, যারা বুঝতো খুবই অল্প মানুষ বুঝতো, হয়তো বা 1 লাখ টোটাল যারা বুঝতো তারা ওই ফানি ভিডিও, ফানি কন্টেন্ট বুঝতো। সো টেক ওয়াজ সামথিং এলস, মানে এটা নর্মালি মানুষ দেখতো না। সো আমরা ওই যে বলতাম কি গ্রুপে আমরা বিভিন্ন মানুষকে হেল্প করতাম। দেন আমরা রিয়েলাইজ করলাম নেক্সট স্টেপে যে গ্রুপে আমি 1-to-1 হেল্প করতে পারতেছি, বাট আমি যদি ওই নলেজটাকে একটা কন্টেন্টের মধ্যে, একটা ভিডিওর মধ্যে দেই, ভিডিওতে বলি, তাহলে কিন্তু অনেকগুলো মানুষ একই সাথে হেল্প পেয়ে যাচ্ছে। সো তখন আমরা দেখলাম বাইরের দেশের MKBHD আছে, সো ও আমাদের মোটামুটি ইন্সপায়ারেশন টেক রিভিউ কন্টেন্ট বানানোর ক্ষেত্রে। দেন আমরা টেক রিভিউ কন্টেন্টে মুভ করলাম এন্ড বাংলাদেশেও দেখলাম যে মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে সালমান ভাই হচ্ছে ইন্সপায়ারেশন, যে বাংলাদেশে বসে ইউটিউবিং করা যাচ্ছে এই ক্ষেত্রে। সো এই দুটো কম্বাইন করে আমরা ভিডিও শুরু করলাম, ভিডিও ফরম্যাটে গেলাম। সো ভিডিও ফরম্যাটে গিয়ে আমরা ওইভাবে কাজ শুরু করছি। তখন তো কোনো স্ট্রাকচার ছিল না, কোনো কিছু ছিল না, যেমনি পারছি করছি। সেটা ছিল 2014-15 কথা আমি যেটা বলতেছি আর কি। তখনকার এখন ধরেন 2025 ধরেন, আর 2025 আর 2015 এটিসির মানে আকাশ পাতাল পার্থক্য। সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, তখন ওই যে অল্প কয়েকজনকে নিয়ে শুরু করা, এখন তো বিশাল টিম, অনেক স্ট্রাকচারড আপনার। রাইট, 2015 সালে হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিছি, কলেজে ভর্তি হব। আচ্ছা, সো আমার ওই টিনেজ বয়সটা তখন। সো তখন আমাদের হচ্ছে মোটামুটি কার্যক্রম এমন চলতো, সকালে কিছু খাইতাম না, মানে এলাকার পোলাবান যেমন থাকে আর কি, সকালে কিছু খাইতাম না, বের হয়ে যেতাম। বের হয়ে আমরা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ছিল, ওখানে গিয়ে শুট করতাম। আমরা মোবাইল দিয়ে শুট করতাম, আমাদের কাছে ক্যামেরা ট্যামেরা কিছু ছিল না। শুট করে দেন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া বন্ধ। দুপুরে হচ্ছে আর রাফিদ আছে আমার এক পার্টনার, ওর বাসার ছাদে গিয়ে শুট করতাম। দেন বিকেল বেলা হচ্ছে লাঞ্চ এন্ড হচ্ছে ব্রেকফাস্ট মিলে হচ্ছে আলুপুরি খেতাম। আচ্ছা, হ্যাঁ। আর এন্ড দেন হচ্ছে বিকেল বেলা এখন ঠিকমতো খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলতেছে। আর পড়াশোনার কি অবস্থা? পড়াশোনার ব্যাপারে হচ্ছে এখন গ্র্যাজুয়েশন আমার এখনো কমপ্লিট হয় নাই, মোটামুটি ঝুলে আছি। আসলে কি মানে আমার প্রায় 10 বছরের প্রফেশনাল ক্যারিয়ার, মানে আপনি যখন একবার মানে এসএসসির পর থেকেই প্রফেশনাল ক্যারিয়ারটা মোটামুটি, এসএসসির আগে থেকে ক্লাস 9 থেকে শুরু। তখন তো প্রফেশনাল বলবো না আমি এটারে, মানে কিন্তু যাত্রাটা বা জার্নিটা তখন থেকে। হ্যাঁ, জার্নিটা তখন থেকে শুরু, মানে যখন কাজে ঢুকে গেছি এন্ড যখন মানি এন্টার করবে আপনার লাইফে, আপনার তখন এই একাডেমিক ব্যাপার স্যাপারগুলো আপনার কাছে অতটা মিনিংফুল লাগে না, টু বি অনেস্ট। অনেকে মানে মাইন্ড করতে পারে, বাট টু বি অনেস্ট এত কিছু লাগে না। স্টিল আমি টিকে আছি, যেহেতু বাংলাদেশে আমাদের সোশিও ইকোনমি সিচুয়েশনটা এইভাবে যে তোমার গ্র্যাজুয়েশন করতেই হবে। কিন্তু আমি বরং সেটাই দেখাবো যে আপনি ক্লাস 9-এ বা এসএসসির আগে থেকে কাজ করা যেটা শুরু করেছিলেন, সেটাকে একটা সময় বিজনেস বা মানি আর্নিং একটা প্রসেস আপনি নিয়ে আসতে পেরেছেন এবং খুব ভালোভাবে নিজে একটা কোম্পানি দাঁড় করিয়েছেন। কিন্তু তারপরে পড়ালেখাটা ছেড়ে দেননি, এখনো চালিয়ে যাচ্ছেন। এইখানে আমার পজিটিভলিও দেখাতে পারি, আমার আম্মার ক্রেডিট এটা, মানে ধরে রাখছি যে গ্র্যাজুয়েশন করতে হবে, যে কোনো মূল্যেই হোক গ্র্যাজুয়েশন করতে হবে। কি নিয়ে পড়ছেন? পড়তেছি বিবিএ নিয়ে। ফার্স্টে যদিও আমি সায়েন্স লাইনে ছিলাম এন্ড আমার কাজ হয়তো সিএসসি ত্রিপলির সাথে বেশি কানেক্টেড, বাট আমি লেটার অন যত লাইফে একটু বেশি প্রফেশনাল এনভায়রনমেন্টে মিশলাম, আমি দেখলাম যে বিবিএটা মানে বিজনেস সাইডটা, এই জায়গাটা হচ্ছে আমার বেশি টানতেছে। কারণ মানে কোম্পানি, আমি টেক ভিডিও বানাই, বাট আমি দেখি যে টেকের থেকে এখানে বিজনেসের কাজ বেশি। সেটাই আমি ভাবছিলাম, যত সায়েন্স স্টুডেন্ট, কারণ টেক নিয়ে আপনি রিভিউ করতে করতে আপনি হয়তো প্র্যাকটিক্যালি অনেকটা জেনে গেছেন, সো বিজনেসটাই মনে হয় বিজনেসটাই বেশি। হ্যাঁ, বিজনেসটাই বেশি দরকার হয়। বিজনেস নিয়ে শুনি, এই যে টেক রিভিউ করা বা যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশন, সেই জায়গা থেকে আপনারা বেছে নিলেন টেক রিভিউ করবেন, সেটা নিয়ে কন্টেন্ট বানাবেন। এই বিজনেসটা বা এই জায়গাটা আপনাদের কতটুকু বিজনেস হিসেবে নেয়ার মতো বা প্রফেশন হিসেবে নেয়ার মতো জায়গা তৈরি হয়েছে, সেটা কি বলবেন? মানে আমি সোজা বাংলা এটা বলছি না যে মান্থলি ইনকাম কত বা কি, বাট হাউ উড ইউ পুট ইট?
বুঝতে পারছি। যে ব্যাপারটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে মানে ইউটিউবিংকে নেওয়া যায় কিনা, ডেফিনেটলি, মোস্ট ডেফিনেটলি এখন রাইট নাও 2025 এসে আমি স্ট্রংলি বলতে পারতেছি, এই লাইনে 10-12 বছর এক্সপিরিয়েন্স সহ বলতে পারতেছি যে আপনি প্রফেশন হিসেবে, ফুল টাইম প্রফেশন হিসেবে ইউটিউবিংকে নিতে পারবেন 100%, কোনো ইস্যু নাই। আপনার হচ্ছে নিশ অথবা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, যেই জায়গায় আমি কাজ করব সেই অনুযায়ী ভালোই চলে। আপনাদের তো ইউটিউব ভিডিও একই সাথে ফেসবুক সব জায়গাতে, আর কোথায় কোথায় আছে, মানে কয়টা প্ল্যাটফর্ম? না, সব প্ল্যাটফর্মে আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সবই সবখানেই প্রেজেন্স রাখে। আমরা কিছু জায়গায় লেট, যেমন আমরা টিকটকে খুবই লেট। হ্যাঁ, কবে থেকে এন্টার করেছেন? টিকটক মনে 1 বছর হয়েছে মোস্ট প্রবাবলি। তাহলে লেটই বলতে হয়। খুবই লেট। আবার হচ্ছে একটা মেজর থাকে, আমরা পড়ালেখা করি সেখানে মেজর থাকে না, যেমন বিবিএ তে আমার মেজর এইচআরএম, সো ওই জায়গায় একটা মেজর থাকে। যেমন আমাদের মেজর হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটা, অনেকের মেজর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা চিনেন, অনেকের মেজর হচ্ছে ফেসবুক, তারা ফেসবুকে প্রাইমারিলি দেয়, ইউটিউবে থাকে। আমি হচ্ছে ইউটিউবে মেইনলি দেই, ফেসবুকে প্রেজেন্সটিকে রাখি, টিকটকে প্রেজেন্সটিকে রাখি। ওইটা কাইন্ড অফ প্রমোশনাল প্ল্যাটফর্ম কাইন্ড অফ। অনেকের আবার টিকটকও মেজর থাকে। হ্যাঁ, অনেকের টিকটকও নাইস থিং টু নো যে এখানে একটা মেজর ব্যাপার আছে। তার মানে আপনাদের জায়গা থেকে, মানে আপনার জায়গা থেকে কি বলবেন যে কোন জায়গাটায় ভিডিও প্ল্যাটফর্মিং এ আর্নিং বলি বা ভিউয়ারের কাছে পৌঁছানো বলি সবচেয়ে সুবিধা কোন জায়গাটাতে? আচ্ছা, এখানে দুইটা ফর্ম একটু ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে, লাইক হচ্ছে লং ফর্ম এন্ড শর্ট ফর্ম। কোন ফর্মে কন্টেন্ট আপনি বানাচ্ছেন? এখন আমার যে টেক কন্টেন্ট, এটা লং ফর্মে হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল, কারণ আমার এখানে মানুষ ভ্যালু নিতে আসছে, মানুষ জ্ঞানের কথা শুনতে আসছে, আর কাজের কথা যেটা তার লাইফে ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে, হ্যাঁ কাজে লাগবে, সোজা বাংলা কথায়। সো সেইটার জন্য একটু লং ফর্মে ভিডিও লাগে, কারণ আমি ওই যে 90 সেকেন্ডে আমি আপনারে কি ভ্যালু দিব আমার মানে ইটস নট এন্টারটেইনমেন্ট না, এন্টারটেইনমেন্টের কিছুই নাই এখানে, পিওরলি হচ্ছে ভ্যালু। আমার অডিয়েন্সের সাথে আমার মানে লেনদেনটা এটাই থাকে, আমি তোমাকে ভ্যালু দিচ্ছি, আমি তোমাকে কাজের তথ্য দিচ্ছি, তুমি তার বিনিময়ে হচ্ছে ভিউ দিচ্ছ আমাকে, তুমি আমাকে দেখতেছো, তুমি আমাকে ফলো করতেছো, এরকম একটা ট্রানজ্যাকশনাল এন্ড খুবই সচেতন ট্রানজ্যাকশনাল ব্যাপার স্যাপার হয় এখানে। আর হচ্ছে যদি আপনি ধরেন ফুল ফর্ম যদি চুজ করেন, ইউটিউব হচ্ছে সবচেয়ে আইডিয়াল প্লেস, কারণ ইউটিউবের ক্ষেত্রে আপনি হচ্ছে যেই ব্যাপারটা করবেন, ইউটিউব খুবই একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম, ক্রিয়েটরের জন্য খুবই ফ্রেন্ডলি, কারণ ইউটিউব আপনাকে ফুল সাপোর্ট দিবে। ইউটিউবে আপনার কোনো হ্যাকিং রিলেটেড ইস্যু হলে ইউটিউব ঘন্টার মধ্যে সলভ করে দিবে। ইউটিউব আপনাকে 1-to-1 ওদের লোকের সাথে কানেকশন করার ব্যবস্থা করে দিবে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলেই। অ্যান্ড ইউটিউবটা স্টেবল, আপনার পেজটা মানে আপনার চ্যানেলটা যে হ্যাক হয়ে যাবে, উড়ে যাবে হুটহাট, ঠিক আছে, এইসব চিন্তায় আমার থাকতে হয় না, ইউটিউব সিকিউর। হ্যাঁ, আর অন দি আদার হ্যান্ড ইউটিউবে রিচ উঠানো খুবই টাফ, বাংলাদেশের টপ ক্রিয়েটরদের মধ্যে, ভেরি টাফ। টপ ক্রিয়েটর যারা আছে, যাদের মানে ভিউ অগণিত, তারাও ইউটিউবে এসে হিমশিম খেয়ে যায় যে আমি মানে ভিউ পাচ্ছি না, হ্যাঁ চলতে পারতেছি না। সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করেন শুনবো, কিন্তু যে লং শর্টের কথা বলছিলেন যে ভিডিও আর্নিং এর প্রসেসটার জায়গায়, সেটা আচ্ছা, সো ইউটিউবে লং লং ফর্ম করলে ইউটিউবটাকে প্রাইমারি, ফেসবুকটাকে সেকেন্ডারি, টিকটক ইনস্টা হচ্ছে আপনার সাপোর্ট টিম, এই একটা কম্বিনেশন হইতে পারে। আপনি যদি শর্ট ফর্মে যান তাহলে আপনার জন্য টিকটক, ইনস্টা, ফেসবুক এই তিনটা হবে প্রাইমারি। ইউটিউব হচ্ছে আপনার একটা জায়গা যেখানে আপনি ওই তিনটা থেকে কিছু ট্রাফিক নিয়ে, ইউটিউব হচ্ছে আপনার একটা পার্মানেন্ট মজুদ, লাইক ইটস ইউর পার্মানেন্ট অ্যাসেট। ইউটিউবের সাবস্ক্রাইবাররা থাকে ওখানে, হ্যাঁ, এন্ড নিয়মিত আপনাকে ফলো করে। ফেসবুকে আজকে এক সপ্তাহ আপনার পিছিয়ে মেতে আছে, এক সপ্তাহ পর আপনাকে চিনতেছি না ভাই, এমন একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, সো এই জন্য দুইটা কম্বিনেশনই যাওয়া যায়। ওই কম্বিনেশনে আছে ফেসবুক, ইনস্টা, টিকটক, শর্ট ফর্ম। আপনি ওখান থেকে খুব জলদি রাইজ করতে পারবেন, আপনি বুম করতে পারবেন। বুম করে আপনার যদি একটা সোশ্যাল প্রেজেন্স হয়ে যায়, আপনি সেটা ইউটিউবে না কিছুটা মজুদ করলেন, রাইট। আর ইউটিউব কম্বিনেশনটা আমি যেটা ফার্স্ট কথা বললাম, ইউটিউব দিয়ে যদি আপনি গ্রো করেন, খুব স্লো গ্রোথ হবে, বাট হচ্ছে এই গ্রোথটা টিকবে, এন্ড আপনি তখন বাকি প্ল্যাটফর্মগুলোতে আপনার প্রেজেন্সটা রাখবেন। তো এই যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, ইউটিউবে অনেক সময় যে ট্রাফিকটা আনাটা বা ভিউয়ার রিচ করাটা, এটা খুব চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা কিভাবে করেন? মানে ভিডিও একটা বানান, কিন্তু মানুষকে ফেসবুকে যেমন এন্টারটেইনিং ভিডিওতে আমরা যেটা দেখি যে চটকদার একটা হেডলাইন হলো বা থাম্বনেলটা এমন কিছু হলো যে মানুষ সেটা ক্লিক করছে, সেটা অলওয়েজ খুব যে কোয়ালিটিফুল হয় তা না। এটা কিন্তু একটা অভিযোগ, ফেসবুকে কোয়ালিটি হলে আরো ভিউ কম হয় ভাই। ফেসবুক কোয়ালিটির জায়গা। আপনারা কি করেন ভিউয়ারের জন্য? আমরা কি করি সেটা বলতেছি, বাট মানে আইডিয়াল কোনটা সেটাও একটু আলাদা, আমাদের থেকে একটু আলাদা, যেহেতু আমাদেরটা খুব নিশ, আমাদের কাজটা খুব নিশ, মানে আলাদা একটা সিঙ্গেল রাস্তা। কন্টেন্ট ক্রিয়েশনের তো 100 রাস্তা গেছে কন্টেন্ট ক্রিয়েশন জায়গাটা থেকে, আমাদের রাস্তাটা খুবই ন্যারো। সো আমাদের এখানে যেটা করি, আমরা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা পেয়ে গিয়েছি, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা বানাইতে হয়েছে, কারণ টেক ইউটিউবিং ছিল না বাংলাদেশে বলতে গেলে। সো আমরা আছি পিসির ক্ষেত্রে, পিসি বিল্ডার বাংলাদেশ ছিল, আরো এটাকে 2
2-3টা চ্যানেল ছিল, ওরা খুব এটা টিকতে পারে নাই, আমাদের ফার্স্ট জেনারেশন যারা ছিল ওনারা এখন আর কাজ করছে না। সো আমাদের ছিল একটা জঙ্গল। আমাদের এটা হচ্ছে গাছ কেটে রাস্তা বানায়, মাটির রাস্তা, এরপরে সোলিং দিয়ে, মানে আমাদের রাস্তা বানানো লাগছে। ব্র্যান্ড কানেকশন বলতে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, এই ধরনের পডকাস্ট এখানে যে আমি আসছি কথা বলতেছি, এগুলো কিছুই ছিল না। তো সবগুলো আমাদের ফার্স্ট টাইম করা লাগছে। সো এই জন্য কি আমাদের ইউটিউবটা গ্রো হয়েছে, আমাদেরটা হয়ে গেছে, ধরেন ন্যাচারালি হয়েছে, অর্গানিক। হ্যাঁ অর্গানিকই। আর যদি এখন কারো করতে হয়, এটি হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার। এখন যদি কারো করতে হয়, আমি বলবো ইউটিউবে যদি ওই যে শর্টকাট, ইউটিউবে চ্যানেলটা গ্রো করার বা তৈরি করার শর্টকাট বলতে হয়, নাম্বার 1 ইউটিউবে জেনুইন থাকতে হবে। ফেসবুকে আপনি ফটকাবাজি করে চলতে পারবেন, আপনি ফটকাবাজি করবেন, মানুষ ধরে ফেলবে, এরপর আপনার নামে আরো 2-3টা নিউজ হবে, অনেকগুলা পেজ আপনার বেচে খাবে, ট্রোল করবে, আর হেল্প করবে আপনার গ্রো করতে। ইউটিউবে ইউটিউবে আপনি ফটকাবাজি করবেন, মানুষ সিম্পলি আপনারে হচ্ছে মানে কি বলে ওটাকে কমপ্লিটলি অ্যাভয়েড একটা হচ্ছে স্টেটে ফালায় দিবেন। ইউটিউবে আপনার 100% জেনুইন হতে হবে, আপনার হচ্ছে ক্যারেক্টারটা পজিটিভ রাখতে হবে, আপনার কন্টেন্টটা মাস্ট মানুষকে ভ্যালু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ সে আপনার ইউটিউব ভিডিও দেখবে না। অ্যান্ড আপনার সাথে যদি স্টিক থাকতে চায়, তাহলে ওই যে জেনুইন হওয়াটা খুবই হেল্প। আপনি যেমন ইউটিউবে আপনি তেমনভাবে প্রেজেন্ট করেন, অ্যান্ড ইউটিউবে এমন একটা ক্যাটাগরি চুজ করে নেন যেটা মানুষের দরকার, রাইট, হ্যাঁ, যেটা মানুষ অ্যাকচুয়ালি প্রয়োজন, রাইট। এবং ঠিক বলেছেন, এবং সেখানে যে একটা টার্গেট অডিয়েন্স থাকে তাদেরকেই শুধু পাওয়া যায়, মানে তারাই বেছে বেছে ওই ভিডিওটার জন্য যায়। একদম ফিল্টার। যেমন আমি যদি একটা পছন্দের আমার জনরার একটা গানও শুনি, আমি সেখানে আমি অলওয়েজ ইউটিউবে যেটা করি যে আমি কমেন্ট গুলো পড়ি, এন্ড আই ফিল ডিফারেন্ট। মনে হয় যে আমি আমার মতো আরো অনেকজন আছে, একটা কমিউনিটি, একটা বাবল চলে আসছে এখানে, রাইট। ওয়েল, এতক্ষণ ধরে কথা আমি যতটুকু বুঝলাম যে ইউটিউবই আপনাদের মেজর, যেটা শুরুতেই বলেছেন, এবং সেখানেই আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ হোক বা আপনার নিশ অডিয়েন্স যাদের কথা বলছেন সেখানে আপনি খুঁজে পেয়েছেন, সেই ব্যাপারটা আছে। এই কাজের থ্রুতে আরো অনেক কিছুই করা হয়, যেমন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রথমে তো নিজেরা বানাচ্ছেন সেটা বললেন, এবং তারপর ব্র্যান্ডরা আসলে যুক্ত হয়েছে আপনাদের সাথে, সেটাই বললেন। মনে আছে যে প্রথম কোন ব্র্যান্ড আপনাদের কাছে নিচ থেকে রিচ করেছিল সেই সময়টা মনে আছে? আমরা হচ্ছে আমাদের যখন শুরু, তখন তো এই ব্র্যান্ড কোলাবোরেশন জিনিসটা এক্সিস্টই করতো না, হ্যাঁ এক্সিস্টই করতো না। সো আমাদের টেক ইউটিউবিং এ সবার আগে বাংলাদেশীয় যে লোকাল ব্র্যান্ডটা আছে ওয়ালটনের সাথে আমাদের কাজ করা শুরু। বাট যেটা হয়েছে যে লং টার্ম ধরে আমাদের কাজ করতে হয়েছে এইভাবে, যেটা দিয়ে মূলত কাজ বুঝায় না, এটা সাপোর্ট আর কি। ওনারা আমাদেরকে ডিভাইস সাপোর্ট দিচ্ছে, কোল্যাব, টোটালি কোল্যাব, এন্ড হচ্ছে এইভাবে চলছে। এন্ড যখন এই জিনিসটা একটু পপুলারিটি পাওয়া শুরু করলো, আমরা মোটামুটি একটা ডিফারেন্স আনা শুরু করলাম। বাংলাদেশের অনেকেই হচ্ছে কিন্তু ইউটিউব দেখতো, তারা ইন্টারন্যাশনাল রিভিউ দেখতো। সো ওরা যখন ফার্স্ট টাইম আমাদের ডিসকভার করলো যে আরে বাংলা ভাষাতেও এরকম রিভিউ হচ্ছে সম্ভব, হ্যাঁ, তখন থেকে যখন একটু হচ্ছে বুম করা শুরু করলো, তখন ব্র্যান্ডগুলো আসা শুরু হয়েছে। এন্ড লাস্ট আফটার কোভিড থেকে শুরু করে মোটামুটি আমাদের অনেকজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাড হয়েছে আমাদের লাইনে, তারা খুব ভালো করতেছে, একটা খুব ভালো ফর্মিটি আছে এখানে, সবার একতা আছে। এন্ড আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ হান্ড্রেডস এর উপর ব্র্যান্ডের সাথে কাজ করে ফেলছি। রাইট। সো সার্ভিসিং এর জন্য তো আসলে একটা বিশ্বস্ত জায়গা প্রয়োজন হয়, এবং আপনারা যেহেতু টেক নিয়ে কাজ করেন একটা কোম্পানি আপনাদের, তো সেই জায়গাটা মনে হয় আপনাদেরও দরকার, তাই তো? হ্যাঁ, জায়গাটা আমাদের দরকার। আর এখানে যে 1000 ফিক্সের যেহেতু এই জিনিসটা আয়োজন, 1000 ফিক্সের ব্যাপারে আমি একটু বলে নিই। ওদের যে মাদার ব্র্যান্ড আছে সেটার সাথে আমরা মাল্টিপল টাইম এর আগে কাজ করেছি। এন্ড আপনাকে এই জিনিসটা বলা দরকার যে বাংলাদেশের যত টেক মার্কেট আছে, টেক প্রোডাক্টের মার্কেট, কনজিউমার গুডস, সেখানে মোটামুটি আপনি যদি একটা বাকেটে নেন সবগুলো ব্র্যান্ডে, এর অর্ধেক হচ্ছে ওনাদের দখলে। সো মার্কেট সাইজটা ওনাদের অনেক বড়। অ্যান্ড সার্ভিসিং ক্ষেত্রে আমি নিজেও কোনো বিশ্বস্ত জায়গা পাই না, কারণ হচ্ছে এই জায়গাটা একটু ফিশি, এই লাইনটাই ফিশি। সো এইখানে একটা ফিশিটা কি এরকম অনেক সময় যে আমি একটা জিনিস ঠিক করতে দিলাম, দেখা যাচ্ছে আরেকটা জিনিস নষ্ট হয়ে গেল, অথবা ওভার প্রাইস দিচ্ছে, কোনো ফিক্সড প্রাইসিং নাই। প্রত্যেকের আছে, বাংলাদেশে প্রত্যেকের আছে, যে কোনো জিনিস সার্ভিস আপনি সেটা টেক প্রোডাক্ট হোক, সেটা বাইক হোক, সেটা কার হোক, এই সার্ভিস ইন্ডাস্ট্রিটাই এমন, আপনার নিজে সচেতন থাকতে হবে। এখন সবাই তো সচেতন হইতে পারে না বা অতখানি আপ টু ডেট থাকতে পারে না, এই জন্য একটা গুড ব্র্যান্ড নেম এন্ড ব্র্যান্ড ভ্যালু যার আছে সে তো ঠকাবে না। সো এই জায়গাটা মোটামুটি খালি ছিল অনেকখানি, 1000 ফিক্স অনেকখানি কভার করতেছে। ওরা তো ডোর টু ডোর সার্ভিসটা, হ্যাঁ, ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে, ওদের এখানে এসেও নেওয়া যায়। আমি এখানে 1000 ফিক্স মোটামুটি ভার্সেটাইল সার্ভিস দেয়, মোবাইল ল্যাপটপ থেকে শুরু করে হচ্ছে আরো কিছু ডিভাইসের ক্ষেত্রে, যেটা অন্যরা মোবাইলেই ফিক্স থাকে, সেটা গুড।
পিসিতেও দেয়, সেটা গুড। যেমন আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে পিসি সার্ভিসিং এর ব্যাপার স্যাপার লাগে, বাট এইখানে একটা ফ্যাক্ট আমি সাজেস্ট করতে চাই যেটা দরকার, এখনো কেউ করতেছে না। এই আইডিয়াটা 1000 ফিক্সে কেউ দিছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর এত বাড়তেছে অ্যান্ড এই যে প্রোডাকশনের সাইড এত বাড়তেছে, এই যে আমাদের ভিডিওটা করতেছি এখানে কিন্তু প্রোডাকশনের অনেকগুলো ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্টগুলো সার্ভিসিং এর জন্য কেউ নাই। সো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটা করে ড্রোন আছে। হ্যাঁ, এখন মানুষ কিন্তু জাস্ট যারা ঘুরতে যায় তারাও কিন্তু ড্রোন কিনে, হ্যাঁ ড্রোন কিনে, সবার শখ। এখন ড্রোনটা সার্ভিস করতে হলে কই যেতে হবে আপনি বলেন তো? নাই কোনো একটা মানে সলিড স্টেট, সলিড জায়গা যে যাকে চিনে মানুষ, যাকে ট্রাস্টেড ভাবে দিতে পারবে, নাই। এরপর আমি যদি ক্যামেরা গিম্বেলের কথা বলি, আমি গিম্বেল কই ঠিক করতে দিব? আমার ক্যামেরায় কোনো একটা ইস্যু হয়েছে, আমি কই ঠিক করতে দিব? এই ধরনের মোটামুটি 8 থেকে 10 ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেগুলো কন্টেন্ট ক্রিয়েশনের রিলেটেড অ্যান্ড সাধারণ মানুষও মোটামুটি ব্যবহার করে। মানে জায়গা আছে, কিছু জায়গায় দিচ্ছে, কিন্তু একটা বিশ্বস্ত হাব দরকার। এন্ড মানে কিছু জায়গায় যে দিচ্ছে সেই জায়গাটাও ইন্ডাস্ট্রির ভিতরের লোক না হলে আপনি জানবেন না। মানে আমাদের কিন্তু একটু হতভম্ব হয়ে যেতে হয় কিছু একটা হলে, আছে কোথায় ঠিক করতে দিব, কোথায় ভালো হবে, ঠিকঠাক রাখবে তো আমার জিনিসটা, এই বিড়ম্বনা তো পড়তে হয়, সেটা আছে। ওয়েল, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, টেক রিভিউ করছেন, এই জায়গাটা করছেন, এবং সেটা জায়গায় দেখতে পাচ্ছি যে দেশে এবং দেশের বাইরেও যাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথেই দেশের বাইরে গিয়ে তাদের ইভেন্টগুলো কভার করছেন, সেখান থেকে কন্টেন্ট বানাচ্ছেন। সো অনেক ধরনের সুযোগ সুবিধা এই জায়গাটাতে পাচ্ছেন। কিছুদিন আগে একটা ভিডিওতে খুব ভাইরাল হতেই দেখেছি আপনাকে যে মান্থলি ইনকাম করছেন 50 লাখ টাকা। ইজ ইট ট্রু, বা নাকি এর বেশি নাকি কম? মানে 50 লাখ টাকা হইলে এতক্ষণ ইনকাম ট্যাক্সের অফিসাররা আমাদের অফিসে থাকতো, এখানেও থাকতো। মানে ব্যাপারটা কখনোই এমন না। এই মানে কন্টেন্ট ক্রিয়েশনে একটা টাইমে কন্টেন্ট ক্রিয়েটর মানে কি এইটা ছিল, কন্টেন্ট ক্রিয়েটর মানে যে তুই তো ভাত পাবি না খাইতে, এমন ব্যাপারটা ছিল। এন্ড এটা যে সাডেন জাম্পটা করছে, এই জাম্পটা খুব বাজে। মানে যারা দেখতেছে দূর থেকে তাদের কাছে খুব রং মেসেজ পৌঁছায় দেয়, যে এখন পৌঁছায় দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে কোটি কোটি টাকা। এন্ড কিছু কন্টেন্ট ক্রিয়েটর এইসব কন্টেন্ট বানাই চলতেছে যে আমার ফেসবুক আর্নিং দিয়ে আমি এই গাড়িটা কিনলাম। শুধু গাড়ি কিনে নাই হয়, শোরুমে যা ভিডিও বানাইছে, গাড়ি কেনার মতন টাকা ওর হয় নাই। হ্যাঁ, সো এইসব জিনিসগুলো এক্সপোজড হয় না। সো আপনি রাইট জিনিসটা জানেন, কন্টেন্ট ক্রিয়েশন যে টাকা দেয় না বা এটা যে ক্যারিয়ার না, ক্যারিয়ার হইতে পারে না, সেটাও রং। আবার যে কোটি কোটি টাকা কামাইতেছে এইটাও রং, 100% রং। ঠিক আছে? সো 50 লাখ টাকা আমাদের মান্থলি ইনকাম না। অ্যান্ড আমি ওখানে কিন্তু বলছিলাম একটা জিনিস, যে 50 লাখ টাকা যদি ইনকাম হয় টিসির, তাহলে অপারেশন কস্ট আছে 60 লাখ টাকা, মানে 10 লাখ টাকা লসে আছি ধরেন আর কি, এমন অবস্থা। এবং আপনারা তো আসলে একটা কোম্পানি হিসেবেই গ্রো করছেন, আপনি তো পার্সোনাল না, আমাদের পার্সোনাল কোনো কিছু নাই, আমাদের ওয়ার টিম অ্যান্ড হচ্ছে আমাদের এটা বিজনেসের দিকে আমরা টার্ন করতেছি। এখন বিজনেসের দিকে টার্ন করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সমস্যা, এটা আমাদের পার্সোনালের সমস্যা, অন্যদের এই সমস্যাটা না। যেমন আমাদের ক্ষেত্রে কি, আমাদের কাজটা হচ্ছে রিভিউ করা। রিভিউ মানে সমালোচনা, এবং রিভিউটা কিন্তু শুধু আপনি করেন, মানে ক্যামেরা ফেসটা আমি থাকি, কিন্তু পেছনে আরো অনেকজন কাজ করছে, অনেকে কাজ করতেছে। রাইট, অনেকে কাজ করতেছে। কিন্তু কোনো কিছু কি হয়েছে এই জায়গাটার সাথে, কোনো মনোমালিন্য কি হয়েছে যে এখন ইটের ব্যবসা করতে চাচ্ছেন? না, মানে আমাদের একটা কিন্তু নামটা কিন্তু খুব সুইটেবল, এটিসি নামের ওই যে ইট আছে, ঠিক আছে? আমরা কয়েকদিন আগে ফেসবুক পেজে পোস্ট করছি, আমি 2টা ইট অর্ডার দিছি। এটা হচ্ছে চুয়াডাঙ্গা নাকি মোস্ট প্রবাবলি কুষ্টিয়া থেকে আসতেছে। 2টা ইট অর্ডার দিছি, এটা আমাদের স্টুডিওতে রাখবো। এটা আমাদের এক ফ্যান পাঠাইছে যে ভাই দেখেন আমাদের এখানে একটা ইট ভাটা আছে, ওরা হচ্ছে এই যে এটিসি নামে হচ্ছে ইট বানায়। হ্যাঁ, সত্যি করে বলেন, ইটের ভাটা আপনাদের নাকি অন্য কারো? এই তো ট্যাক্স অফিসার চলে আসবে। যাই হোক, আসলে কি 50 লাখ টাকা কি ওখানে ইনভেস্ট করছেন? সো আমি 2টা ইট অর্ডার দিছি, আমাদের স্টুডিওতে সাজিয়ে রাখবো। আর বাই দ্য ওয়ে, আমাদের স্টুডিও অর্ডার দিয়েছেন স্টুডিওতে সুভিনির হিসেবে সাজিয়ে রাখার জন্য, নাকি ওটা দিয়ে কোনো না স্যাম্পল প্রোডাক্ট হিসেবে রাখতেছি না আমাদের। ইভেন উত্তরাতে একটা বড় বিল্ডিং আছে মেইন রোডে, এটিসি লেখা, ঠিক আছে? কি আপনাদের মানে মানুষজন হচ্ছে বলে যে এই আপনাদের অফিস পাইছি, ঠিক আছে? আমি কই হ্যাঁ, ওইটা ভাড়া দিয়ে রাখছি ভাই, এমন একটা। এন্ড এটিসি মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেটা এয়ারপোর্টের যে ব্যাপারটা, ঠিক আছে? ওইটা শর্ট ফর্ম, বাট আমরা এই নামে চালায় দিচ্ছি। সো আমরা অনেক কিছুই পাই এটিসি আচ্ছা, নামে। এই জায়গায় একটা কথা জিজ্ঞেস করি তাহলে, এই যে যেহেতু হয়ে গেছেন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি, সো কখনো যদি অ্যাপল আপনাদেরকে হায়ার করতে চায় কি হবে? না, মানে এখানে এই অ্যাপলের সাথে কাজ করবেন না, এই স্টেটমেন্টটা একটু মানে আমাদের সাথে কনফ্লিক্টিং। মানে কোনো কোম্পানির সাথে আমরা হায়ারিং এ যাই না, আমাদের সাথে কোনো কোম্পানি কন্ট্রাক্ট নাই। হ্যাঁ, যদি কোল্যাব করতে চায় আমরা কাজ করি। তো এই লাস্ট 16 প্রোর কাজ করলাম, যদিও অ্যাপল বাংলাদেশ অফিশিয়ালি তো অপারেট করতেছে না, মূল টিম, মাদার টিম। সো আমরা এখন আমাদের এটিসি হওয়ার কারণে আমাদের অনেকগুলো নাম আছে। আপনারা আমি একটু ইয়ে দিই, যেমন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি হচ্ছে বেজ নেম। সো আমি অ্যাপল 16 প্রো রিভিউ করলাম কয়েকদিন আগে, জাস্ট কয়েকদিনে পাবলিশ করলাম। আমি তখন অ্যাপল টোটো কোম্পানি
শর্ট ফর্ম কিন্তু এটিসি। ও ক্লেভার। আচ্ছা, এরপর আমি যখন একটা অ্যান্ড্রয়েড ফোনের খুবই ব্রুটাল অনেস্ট রিভিউ দিচ্ছি, তখন হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে আসল টেক চ্যানেল এটিসি। ওকে, তো ওই নামে প্রোগ্রামগুলো ওই নামে না, মানে আমি যখন এটিসির অ্যাব্রিভিয়েট করতেছি তখন আসল টেক ডিফারেন্ট ভাবে চ্যানেল। করছেন। হ্যাঁ, আসল টেক চ্যানেল। যখন যেটা প্রয়োজন, এরপর অডিয়েন্সের সাথে কানেক্ট, সাপের মতো খোলস বদলাচ্ছে এটিসি। হ্যাঁ, যখন অডিয়েন্সের সাথে কানেক্ট করা দরকার, যে আপনাদের টেক চ্যানেল, ঠিক আছে। সো এইভাবে আমরা খুব নাম নিয়ে মজা করি, এন্ড এই জিনিসটা যখন খুব যেভাবে পছন্দ প্রয়োজন করে। হচ্ছে ওভাবে হ্যাঁ, ইনপুট ওইভাবে করছেন। যাচ্ছে। ওয়েল দ্যাটস ইন্টারেস্টিং। আরো এগিয়ে যাক, এই দিয়ে আরো অ্যাব্রিভিয়েশন ক্রিয়েট হোক, হ্যাঁ। আপনাদের মানে আরো অনেক অনেক নতুন নতুন পালক যুক্ত হোক। এই যে এত দারুণ সাফল্য, এই যে ছোটবেলা থেকে কাজ করা, এটা কিন্তু একটা দারুণ গল্পের মতোই। আমার শুনতেও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এটা নিয়ে যদি কোনো সিনেমা হয়, আপনাদের যে টেক স্যাভি পিপল, যারা আপনাদের নিশ অডিয়েন্স বেস যাদেরকে বলছেন, তারা কিন্তু খুশি হবে। সো যদি বলি GPT-5 আপনাকে নিয়ে বা এটিসি নিয়ে কোনো একটা সিনেমা বানায়, আপনি আপনার ক্যারেক্টারে কাকে দেখতে চাইবেন? আচ্ছা, আমার ক্যারেক্টারে যদি আমি GPT-5 দিয়ে দেখাইতে চাই, কিরকম হবে সেটা? আমার ভাবতে কষ্ট হচ্ছে, যদিও এটা এআই ভাবার কাজ, বাট প্রম্পট তো আমার দিতে হবে। হ্যাঁ। অ্যাকচুয়ালি কি আমি চাই না, কারণ হচ্ছে আমি এখনো যে GPT-5 এর ট্রাস্ট করি না, মানে ওরে প্রম্পট দিয়ে একভাবে, ও কাজ করে আরেকভাবে। এন্ড এআই নিয়ে যেহেতু কোশ্চেনটা করছেন, খুবই ইন্টারেস্টিং আমাদের ফিল্ডে। আমার মাঝে মধ্যে ফেস করতে হয়, ভাই আপনারা এআই ইউজ করেন কি কি? হ্যাঁ, মানে এমন একটা ব্যাপার। সো আমার মাঝে মধ্যে একটু ব্র্যাক করাই লাগে, হ্যাঁ ভাই আমরা তো অনেকগুলো মডিউল ইউজ করতেছি বিভিন্ন এলএলএম নিয়ে। কিন্তু আসলে কতটা হেল্প করছে এআই আপনাদেরকে? সেটাতে যাচ্ছি, মানে অনেকগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করি, কিছু কিছু ট্রিকি ওয়ার্ড দিয়ে মানুষ খুশি হয়ে যায়, ঠিক আছে, না ওরা খুব ফিউচারিস্টিক কোম্পানি, ওরা তো এআই ড্রিভেন কোম্পানি। ইন রিয়েলিটি বাংলাদেশে আমরা ট্রেডিশনাল ওয়েতে বিজনেস রান করা, অপারেশন করাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা জাস্ট আমাদের কথা না, আমি অনেস্টলি বলছি দেখা, ম্যাক্সিমাম কোম্পানির কথা। ট্রেডিশনাল ওয়েতে চালাইতেই হিমশিম খেয়ে যাওয়া লাগতেছে অপারেশনটা, স্ট্রাকচারটা, আর প্রসেসগুলো, প্রসিডিউরগুলো। আর এআইয়ের হেল্প যে নিচ্ছে না মানুষ, সেটা ভুল। এআই যেভাবে আগাচ্ছে, এআই অবশ্যই খুব বড় একটা জায়গা দখল করে নিবে। অ্যান্ড ওই যে এআই আমার চাকরি খেয়ে ফেলবে, মানুষ এইটুকু পর্যন্ত সীমাবদ্ধতা আছে, এটা কমপ্লিটলি আমার সেন্সে রং। এইভাবে কম্পিউটারও এসে অনেকের চাকরি খেয়েছিল, এইভাবে অটোমেটিক রোবোটিক আর্ম আইসা অনেকের চাকরি খাইছে, বাট নতুন চাকরির ফিল্ডটা তৈরি হয়ে গেছে। সো আপনার মধ্যে যতখানি অ্যাডাপ্টিবিলিটি থাকবে, অভিযোজন ক্ষমতা, আপনি তত ইজিলি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন। ভেরি ট্রু, টোটালি এগ্রি। এখন বলেন, যতই আপনি চান না, কিন্তু তারপরে ধরেন GPT-5 খুবই দারুণ একটা মুভি বানায়, আপনি আপনাকে কিভাবে দেখতে চাইবেন সিনেমায়? আরে হোয়াটস ইওর ইনার থট, সেটা বলেন। আচ্ছা, মানে অ্যাজ আ হিরো আপনি কিভাবে পর্দায় দেখতে চান? না, আমি আমার তো হিরো হিসেবে দেখতে চাচ্ছি না, মানে আমি দেখতে পারতেছি না, অনেস্টলি। কারণ হচ্ছে ফিল্মের হিরোগুলা যেটা হয় সেটা খুবই আনরিয়ালিস্টিক হয়, বাট আমার লাইফ কি রকম চান সেটাই তো, ওরকম হতে হবে না, আপনি যেমন চাইবেন তেমনই হবে, রিয়েলিস্টিক হতে পারবে। আচ্ছা, সো মেবি একটা ক্যারেক্টার যে হচ্ছে পৃথিবীতে যত সুপার হিরো আছে, সব সুপার হিরোতে মানে ইনস্ট্যান্ট ট্রান্সফর্ম হইতে পারবে। আপনার এই মুহূর্তে আপনি হাল্ক, পরের মুহূর্তে আপনি আয়রন ম্যান। কি আপনার ফেভারিট ব্যাটম্যান? আচ্ছা, ঠিক আছে, মোস্ট রিয়েলিস্টিক ওয়ান আর কি, এরকম। বাট ওই যেটা বলতেছিলাম আর কি, এআইয়ের ক্ষেত্রে আই থিঙ্ক এটা খুব ভ্যালুয়েবল হবে অডিয়েন্সের জন্য, যে এআই মডেলগুলো যেখানে রান করতেছে বা যেভাবে যাচ্ছে, যে পর্যায়ে যাচ্ছে, খুব শীঘ্রই এখন যে কন্টেন্ট ক্রিয়েশন যেরকম পেশা হয়ে গিয়েছে, তেমনি এআই এর কাজ পারে যারা, এআই রিলেটেড এআই টুলসগুলো ইউজ করতে পারে যারা, এদের একটা পেশা হয়ে যাবে খুব জলদি। হ্যাঁ, অ্যান্ড কোম্পানিগুলো হচ্ছে লোক হায়ার করা বাদ দিয়ে, মার্কেটিং এজেন্সি হায়ার করা বাদ দিয়ে এআই এজেন্সি হায়ার করবে, এআই এজেন্ট নিবে। এআই এজেন্ট নিয়ে কি আপনি মানে কখনো শুনছেন এআই এজেন্ট? এটা একটা নতুন টার্ম, এটা খুবই না শোনাটা স্বাভাবিক। এআই এজেন্ট হচ্ছে চ্যাটবট, তো দেখছেন মেসেঞ্জার চ্যাটবট সেট করে রাখে, নিজে নিজে ও রিপ্লাই দেয় কাস্টমারকে। সো চ্যাটবট 2.0 কে আপনি ধরতে পারেন এআই এজেন্ট। সো আপনি এআই এজেন্ট ফিক্স করে রাখলেন, ও আপনার হয়ে অ্যানালাইজ করবে, যেখানে 10টা মানুষ মিলে যা অ্যানালাইজ করতে পারতো, ও একাই আপনার করতে পারবে। ও ফেসবুকে, টুইটারে ঘুরে ঘুরে আপনার ব্র্যান্ডের জন্য রিলেটেড যত নিড, মানুষ যত প্রবলেম বলতেছে, যত গ্যাপ বলতেছে, সবগুলো খুঁজে বের করে নিয়ে আসবে। সো মানে 200 লোকের কাজ হয়তো 5 থেকে 6টা এআই এজেন্ট দিয়ে সম্ভব। অ্যান্ড এমন লোক হায়ারিং খুব জলদি শুরু হয়ে যাবে যারা হচ্ছে এআই টুলস ইউজ করতে পারে। ইভেন আমার নিজের লাগবে, আমি নিজে হয়তো আমাদের এটিসিতে খুব জলদি একজনকে নিব যে লেটেস্ট যত এআই টুলসগুলো আছে এগুলোর সাথে ফ্যামিলিয়ার, হ্যাঁ, প্রম্পট দিতে পারে প্রপারলি। অ্যান্ড হচ্ছে কপিরাইটার যারা আছে তাদের কিন্তু এখন খুব ভালো চান্স, কারণ এআই কপিরাইটিং এর উপর অনেক খালি নির্দেশ মানে ডিপেন্ড করে। কপিরাইটিং এ খুব দারুণ হেল্প করছে, তবে সঠিক নির্দেশনা বা কি চাচ্ছি সেই সঠিক প্রশ্নটা করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এন্ড মানুষের কিন্তু মানুষ প্রপারলি গুগলও করতে পারে না। হ্যাঁ,
টু বি অনেস্ট গুগল করতে একটা স্কিল লাগে, সফট স্কিল লাগে। অনেকে যদি আপনি বলেন এই জিনিসটা আপনি গুগল করে সার্চ করে বের করো, কি দিয়ে সার্চ করব, কি দিয়ে সার্চ করব, বুঝতে পারে না, এই কোশ্চেনেই আটকা যায়। হ্যাঁ, এটাও আছে আমাদের সেই একই জায়গায়, সেটাও যেমন আছে, আবার আপনারাও যেমন আছেন, সব ধরনের মানুষই এখনো এক্সিস্ট করছে, কো এক্সিস্ট করছে। আমরা নতুন একটা বাংলাদেশের কথা বলছি, লাস্ট জুলাই অগাস্টে একটা দারুণ পরিবর্তন ঘটে গেছে, যেটা আমরা হয়তো বিগত অনেক বছর 15 বছর ধরে আমরা চিন্তা করিনি। তো সেই পরিবর্তনটাও ঘটে গেছে। কোনো ইফেক্ট পড়েছে আপনাদের বিজনেসে? অনেক ধরনের এরকম পরিবর্তন কিন্তু আসে, নতুন সময়টায় নতুন ভাবে কি করছেন? না, বিজনেসে ইফেক্ট অবশ্যই পড়েছে, বাট হচ্ছে এই ইফেক্টটা আমরা দেশের সাথে মেনে নিতে রাজি। আমাদের প্রায় 4-5 মাস পার্সোনাল রিজন এন্ড দেশের অবস্থার কারণেও হচ্ছে কাজ খুবই কম ছিল, বলতে গেলে খুবই কম ছিল। বাট হচ্ছে আমরা মানে দেশের যেই চেঞ্জটা দরকার ছিল, এই চেঞ্জের জন্য কিছু স্যাক্রিফাইস তো অবশ্যই প্রয়োজন। মানুষ আরো বড় বড় স্যাক্রিফাইস করছে, সো আমরা এইটুকু অন্তত নিতে রাজি, মানে এই চেঞ্জটার জন্য। ওই সময়টা আপনারা কি করেছিলেন? আচ্ছা, জুলাইয়ের কথা বললে মানে ওই টাইমটা মোটামুটি ভয়াল ছিল। যদিও আমি মানে ইউজুয়ালি একটু সাহসী টাইপের পারসন, যদি নিজের ব্যাপারে না বলি, স্টিল হ্যাঁ ভয়াল ছিল, অবশ্যই ভয়াল ছিল। যারা আমরা আপডেটেড ছিলাম, যারা খোঁজ খবর রাখতাম, এন্ড ওই টাইমে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো নিয়ে কথা বলতে চায় না, বাট একটা পিয়ার প্রেসার কাজ করে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর। কারণ দুইটাই প্রেসার কাজ করে, কথা বললেও সমস্যা, হ্যাঁ কথা বললেও না বললেও সমস্যা। হ্যাঁ, আমরা দুই দিকের প্রেসারেই ছিলাম অনেস্টলি, এন্ড প্রেসারে থেকেও যতটুক পারছি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি। আরো করার জায়গা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যেটা আমি করছি, যদি ছোট করে বলি, আমরা ফুল টিম, আমাদের যে বড় টিম হওয়ার কারণে সুবিধা হয়েছে কি আমরা ফিল্ডে থাকতে পারছি। আমরা হচ্ছে যখন আন্দোলন চলাকালীন সময়ে আমরা কন্টেন্ট ক্রিয়েশনে খুব একটা সরব ছিলাম না। সরব ছিল কাফি, ছিল সালমান ভাই, ছিল হ্যাঁ এরকম আরো অনেকে কন্টেন্ট দিয়ে সরব ছিল। খুবই ভেরি থ্যাঙ্কফুল টু দেম, রিয়েল হিরোজ মানে আমাদের সাইডের, আমাদের ইন্ডাস্ট্রির। আর আমরা ছিলাম ফিল্ডে, কারণ আমরা হচ্ছে লাইক একদিন প্রথম দিন মোস্ট প্রবাবলি আমরা প্রায় 70-80 হাজার টাকার জাস্ট খাবার, পানি অ্যান্ড ওষুধ এগুলো হচ্ছে সাপ্লাই দিয়েছিলাম। কারণ আমাদের মিরপুর 10 কিন্তু অনেক বড় হাব ছিল। হ্যাঁ, আমাদের কোম্পানি থেকে, আমাদের ফ্রেন্ডসরা মিলে। মিরপুর 10 কিন্তু অনেক বড় একটা পয়েন্ট ছিল এই আন্দোলনের। হ্যাঁ, আমরা মিরপুর 10-এ ছিলাম। এরপর হচ্ছে মাঝখানে তো ইন্টারনেট ব্ল্যাকআউট গেল। ব্ল্যাকআউটের টাইমগুলো মানে প্রতিটা দিন রাত মানে কি হবে এই দুশ্চিন্তায় সবারই যেভাবে কাটছে, আমারও সিমিলার কাটছে। দেন হচ্ছে আমরা চাচ্ছিলাম, মানে আমার পার্টনার রাফিদ ছিল, ও একটু বেশি হচ্ছে মানে আবেগী, অ্যান্ড ও দেশ নিয়ে অনেক চিন্তা করে। সো এই জন্য ওর যে মানে যে কি হবে, কিছু একটা করি, আমরা কেন করতে পারতেছি না, এতগুলো মানুষের এই অবস্থা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা কি করব। সো মানে আমি আবার একটু প্র্যাকটিক্যাল, সো এই জন্য আমি একটু ধরে রাখা লাগতেছিল। হ্যাঁ, সব দিক চিন্তা করা লাগে, সো আমার একটু ধরে রাখা লাগতেছিল। আবার কখনো কখনো ওর পুশে আমি হচ্ছে বের হচ্ছিলাম। এটা মোটামুটি সবারই অবস্থাটা ছিল। এই কম্বিনেশনটা ছিল। কন্টেন্টে সরাসরি না করে যেটা করেছেন একেবারে সরাসরি আমরা সরাসরি ফিল্ডে ছিলাম। কারণ হচ্ছে কি মানে মানুষ অলরেডি যখন আবু সাইদ ভাইয়ের মৃত্যুর ঘটনাটা আসলো, মানুষ কিন্তু অলরেডি তখন নিউজটা পেয়ে গেছে। আমার নতুন করে নিউজ করার মতো কিছু নাই, আমার তারে মানে ওখানে আহ্বান জানার মতো কিছু নাই, আপনারা রাস্তায় নামেন। তখন রাস্তায় নামার টাইম আমার মনে হলো, এন্ড আমরা রাস্তায় নামছি। 3-4 তারিখে আমরা ইভেন 6টা গুলি পর্যন্ত খাইছি এই 10 নম্বরেই। আমি নিজেও খেয়েছি, এই প্যান্টে পরাইছিলাম। হ্যাঁ, এই প্যান্টে পরাইছিলাম, পেনেট্রেট করে নাই, কারণ অনেক দূর থেকে যখন শটগানে 6টা গুলি ছড়ায় অনেক স্প্রেড হয়ে যায়। হ্যাঁ, অনেক স্প্রেড হয়ে যায়। সো তখন আমরা মোটামুটি ফ্রন্ট লাইনে ছিলাম, তো এই জন্য লাগছে। হোয়াট ডু ইউ থিংক, এই যে এখন সেই আন্দোলনটা তো সফলতা পেল হ্যাঁ একটা পর্যায়ে, তারপরে যে ধরনের দেশের জন্য সেই মনের মধ্যে চাওয়াটা ছিল, কতটুকু না তারপরে ফেসটা হচ্ছে কি আরো বেশি ইম্পর্টেন্ট, এন্ড আমি ওই জায়গায় নিয়ে খুব একটা রাখতে চাই না। আমি এখানে মানে আমার যখন নিড ছিল আমি তখন এসে পূরণ করার চেষ্টা করছি, লাইক প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা যেটা করছে, যখন লাগছে আসছে, স্ট্যান্ড নিছে, ইফেক্টিভ হইছে, দেন they got out, right? So আমাদের থিংকিংটাও সেম। আমার যখন লাগবে তখন আমি আসি, যখন লাগবে না তখন আমি এর মধ্যে যে বাম হাত ঢুকাইতে যাব, আমি আমার কাজটা করতে যাচ্ছি। কারণ প্রত্যেকের নিজের জায়গা থেকে কাজটা কমপ্লিট করলে কিন্তু দেশ আগায় যাচ্ছে। আর ওভারঅল অ্যাজ এ সিটিজেন আমি হচ্ছে অনেক জিনিস নিয়ে কনসার্ন থাকাটাই স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু বেশ বড় একটা ফিল্ডে। হ্যাঁ, মানে আফটার দ্যাট পিরিয়ড আপনি আসলে কি ভাবছেন যে কি হওয়া উচিত? কি হওয়া উচিত? আমি খুব স্কেপটিক্যাল হতে চাই না, আমি এখানে পজিটিভ থাকতে চাই, আমি আরো সময় দিতে চাই। বাট হচ্ছে সো ফার আমরা যা চাচ্ছি আমার মনে হয় না যে মানে উইনিং বা পাসিং টাইপেরও কিছু একটা হচ্ছে। সো এখানে আমরা এখনো ধোঁয়াশার মধ্যে। আমি চাই যে আরো বেশি হচ্ছে পাবলিক রিলেশন হোক, ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে
সিটিজেনদের মধ্যে আরো বেশি মানুষ জানুক কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড হচ্ছে এইখানে যখন এই ক্লিয়ার কমিউনিকেশনটা না থাকে তখন কি হয়, ওই যে কুসংস্কার অথবা হচ্ছে ভুয়া নিউজগুলো আরো বেশি স্প্রেড করে। অনেক কিছু আসলে হতে পারে, এবং দারুণ বলেছেন যে মানুষ আরো জানুক, এবং আমি তার সঙ্গে যুক্ত করব যে সাধারণ মানুষ আরো মানুক, দুটোই প্রয়োজন আছে। কারণ যে সময় প্রতিবাদের জায়গা ছিল সেটা হচ্ছে, কিন্তু একটা সময় পরে কিন্তু যখন স্থিতিশীল, স্থিতিটা বজায় রাখতে হলে আইন শৃঙ্খলা নিজের জায়গা থেকে মেনে করতে চলতে হবে। হবে। আপনি যেটা বললেন, আপনি নিজের কাজটাই করছেন, বাংলা না ঢুকিয়ে। আমার পার্সোনালি মনে হয় যেটা সবারই হয়তো করা উচিত, তাহলে দেশের জন্য ভালো, সবাই যদি যা যা কাজটা করে। আমরা একেবারে শেষের দিকেই আছি। তুষার, আপনার সাথে অনেক কিছু গল্প করলাম। সবচেয়ে বেশি যেটা ইন্সপায়ারিং মনে হয়েছে যে খুব ছোট অবস্থা থেকে শখের বশে যে জিনিসটা শুরু করেছেন, সেই জিনিসটা নিয়ে আজকে অনেক দূর এগিয়ে গেছেন, এবং সামনে আর কিভাবে এগিয়ে যেতে চান, কারণ এই পথটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? এই যে আপনি যখন করছেন তখন তো এআই বলে কিছু ছিল না, নতুন নতুন জিনিস যুক্ত হচ্ছে, মানে নতুন চ্যালেঞ্জ বাড়ছে। কন্টেন্ট ক্রিয়েশন এই জায়গাটা যে একটা বড় জায়গা দখল করে আছে আমাদের সব ব্র্যান্ডের কাজে, সব কাজেই কিন্তু কন্টেন্টটা এখন জরুরি। আপনি সবশেষে আসলে কি বলতে চান যারা দেখছেন? মানে আমি এটিস কি ফিউচার এই অবস্থায় দেখতেছি যে লাইক কন্টেন্ট ক্রিয়েশন একটা শর্ট টার্ম ক্যারিয়ার, লাইক স্পোর্টস 4 থেকে 5 বছর আপনি পিকে থাকবেন, আপনি হচ্ছে ভরপুর কামাবেন, দেন ইউ আর আউট। হ্যাঁ, আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, আপনি 2-1 জন আছে যাদের অনেক বড় ক্যারিয়ার হয়ে যায়, খুব গোল্ডেন টাইম চলে, বাট মানে ওটা তো 1% এক্সেপশন, ওইটা নিয়ে কথা বলে লাভ নাই। সো আমাদের আলহামদুলিল্লাহ 10-12 বছর টিকে গেছে কন্টেন্ট ক্রিয়েশনের যেই ক্যারিয়ারটা, এটা কিন্তু অনেক। নরমালি মানুষের 2-3 বছর টিকে। সো আমাদের স্ট্র্যাটেজিটা ছিল যে একটু স্লোলি মুভ করব, স্লোলি হচ্ছে কাজ করব, নিয়মিত কাজ করব। এই জন্য আমাদের ক্লায়েন্টগুলো 7-8 বছর 9 বছর টানা কাজ করতেছে আমাদের সাথে, সবাই ফাইন, আমাদের একটা সুন্দর কোল্যাব চলতেছে, উইন উইন। আমি নেক্সটে আমাদের বিজনেসগুলো এক্সপ্যান্ড করতে চাই। অলরেডি যে আমাদের ওই যে কন্টেন্ট প্রোডাকশনের উইং বললাম, আমরা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য হচ্ছে কন্টেন্ট বানায় দিচ্ছি। দেন আমরা মুভ করতেছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তৈরিতে, আরো কন্টেন্ট ক্রিয়েটর যাতে তৈরি করা যায়। হয়তো বা সে ইউটিউবিং করবে, মানে কন্টেন্ট ক্রিয়েশন করবে, অথবা সে ফ্রিল্যান্স এডিটিং করবে, অথবা সে বিভিন্ন বিজনেসের জন্য কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জব নিবে বা কাজ করবে, অথবা সে বিজনেস করবে, এন্টারপ্রেনার হবে। তার কন্টেন্ট ক্রিয়েশন এই স্কিলটা থাকলে তার মাইলেজটা অনেকখানি স্মুথ হবে। হ্যাঁ, সো এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছি ইনশাআল্লাহ 2-3 বছরের মধ্যে একটা। ওকে, অল দ্য বেস্ট এন্ড স্টে গুড, স্টে আপডেটেড, যেটা সবচেয়ে বেশি জরুরি আপনাদের টেক সাবিদের জন্য। ওয়েল, থ্যাংক ইউ তুষার ওয়ান্স এগেইন। যারা দেখছেন ছোট্ট করে কি আপনি কিছু বলতে চান? ছোট করে বলতে চাই হচ্ছে আমি কারেন্ট যে মুডে আছি এটা হচ্ছে এক্সিকিউশন অনলি। সো আমি আগে খুব বেশি প্ল্যানিং করতাম, খুব বেশি চিন্তা ভাবনা করতাম, এখন আছি এক্সিকিউশন অনলি মুডে। আই থিঙ্ক আপনারা যে অবস্থায় আছেন এক্সিকিউশন অনলি মুডে চলে গেলে সবচেয়ে ভালো। এখনই শুরু করব, আমি যাই করি না কেন এখনই শুরু করি, এটা করলে হচ্ছে সবচেয়ে ভালো, কাজটা আগাবে। এন্ড যেই বয়সে থাকেন না কেন কিছু না কিছু করা শুরু করে দেন। ডু ইট টুডে, জাস্ট আজকে থেকে, এই মুহূর্ত থেকে। তুষার, থ্যাংক ইউ ফর সেকেন্ড, সো গুড হ্যাভিং ইউ হিয়ার। যারা দেখছিলেন আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। 1000 ফিক্স প্রেজেন্স টেক শোতে আজকে আমাদের সঙ্গে তুষার ছিলেন, যাকে আপনারা খুব ভালো মতো চেনেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির ফেস হিসেবে। তার সঙ্গে অনেক কিছু নিয়ে কথা হলো। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও কিছু জানতে পেরেছেন এবং আনন্দ পেয়েছেন আমাদের আড্ডা থেকে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, স্টে গুড, স্টে আপডেটেড।